আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনার জমি কিভাবে খাস হয়ে যাচ্ছে, সরকার কিভাবে খাস করে, কি কি কারণে, এই ভিডিওতে সেটা পাবেন। এবং এই খাস জমিগুলো কারা কারা বন্দোবস্ত নেওয়ার জন্য অগ্রাধিকার পাবে, কারা কারা পাচ্ছেন, কত টাকা খরচ হবে, এবং প্রবাসীরা কিন্তু এখানে খুব সহজে পাবেন, খুবই সহজে পাবেন। তাদের জন্য এখানে কনসালটেশন থাকছে। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তো এই ফুল ডিটেলসটা আমরা এই ভিডিওতে বলতেছি। নদী শিকস্তি ও পয়স্থির মাধ্যমে জেগে ওঠা জমি। কোনো জমি আপনি মালিক, এই জায়গা আপনার জমি ছিল, কিন্তু নদী কোনো কারণে ভেঙে গেছে, তখন এটা সরকারের। আবার কিছুদিন পর এই জমি উপরে উঠে এসেছে, তখনও এটা সরকারের। জমি যতক্ষণ পর্যন্ত ভাঙে নাই ততক্ষণ পর্যন্ত আপনার ছিল। আপনি বলবেন যে আমার জমি তো ওখানেই ছিল, ওটাই আমার জমি, আমি যে গাছটা লাগিয়েছিলাম গাছটাও তো এখনো জীবিত আছে, দাঁড়িয়ে আছে দণ্ডমান, কিন্তু শুধু ভেঙে গিয়েছিল এবং উঠে গিয়েছে। এই কারণে এটাকে শিকস্থি এবং পয়স্থি বলে। এই কারণে জমি আপনার থাকবে না। তারপর নদীগর্ভ থেকে জেগে ওঠা নতুন চরভূমি। ওই যে আপনার একটা জায়গা ছিল ভেঙে গেছে, 6 মাস পর চর জেগে উঠেছে, এখন আপনি বললেন যে আমি ওখানে এখন কাউন করব, গম করব, তরমুজ করব, বাদাম করব, আপনি কিন্তু করতে পারবেন না। কারণ যদি এটা চর হয়ে যায়, যদি এটা হচ্ছে পানি উপরে উঠে, নদীর পানি, এবং তারপর হচ্ছে 6 মাস পর বা 2 মাস পর উঠে আসে, তখন আপনি কোনোভাবেই এই জমিতে আর আবাদ সুবাদ করতে পারবেন না। এটা সরকারি খাস হয়ে গেছে। সরকার কর্তৃক নিলামে ক্রয়কৃত জমি। সরকার অনেক সময় নিলামে জমি ক্রয় করে, ইদানিংকালে কম হয়, অতীতে বেশি হইতো। 25-30 বছর আগে যখন জমির খাজনা বাড়িতে বছরে 2 টাকা 3 টাকা ছিল, তো মানুষ এত পরিমাণ গরিব ছিল, বাংলাদেশে কিন্তু 71-এর পরবর্তী সময় খুবই অভাব গেছে, মানুষ 1 টাকা 2 টাকাই জোগাড় করতে পারেনি। এবং আমরা গল্প শুনেছি মানুষের গায়ে পরনের কাপড়ও ছিল না, এবং কারো কারো হয়তো একটা ছিল, ওটা শুকিয়ে আবার ওটাই পড়েছে। এগুলো অনেক সময় ভাইরালও হয়েছে, আপনারা জানেন। তো তখন জমির যে খাজনা যদি আপনি ঠিক মতো না দিতে পারতেন, 1-2 টাকায় দিতে পারতো না, তখন হুট করে একদিন তহসিলদার এসে নিলাম টিলাম করে যে কিন্তু তাকে দিত, অথবা সরকার নিজের কাছে ন্যস্ত থাকতো। এখনও বহু জমি আছে আমাদের গ্রামের আশেপাশে, অনেকেরই আমরা জানি যে হচ্ছে এগুলো ওই অনেক আগেই খাস হয়ে গেছে। তারপর এটা খাস ছুটানোর যে নীতিমালা তারা জানে না, বা লোকজন দৌড়াদৌড়ি করে, বা আইনজীবী ধরে, বা চেষ্টা করে নাই, এখনো পর্যন্ত খাসি আছে। অথবা একই বাড়িতে দেখা যায় 5 ভাগিদার আছে, কিন্তু ওই যখন নিলাম হয়েছিল তখন এক ভাগিদার, এক ভাইয়ের টাকা ছিল, সে ওই 4 ভাইয়ের জমি কিনে নিয়েছিল, সেই মালিক। ওই বাকি 4 ভাই কিন্তু মালিক না। 4 ভাই কিন্তু সমান সমান অংশ ওখানে বসবাস করতেছে, কিন্তু ইদানিংকালে যখন যে ভাই কিনেছিল সে হয়তো তাদেরকে রেখে দিয়েছিল যে থাকুক, আমি ভাইদের না সরাই, সে মারা গেছে, তার ছেলে জীবিত আছে, সে এখন কাগজপত্র উঠাতে গিয়ে দেখে পুরো জমি তো আমার বাবার। তা আমরা যে 2-3 ভাই বোন আছে আমরা পাইতে, আমাদের চাচাতো ভাইটাই সবাই গিয়ে এখন উচ্ছেদ করে দিই। এখন তাদেরকে যখন বলে তখন তারা এখন দেখে ঠিকই তো, আমরা তো আপনার মালিক টালিক না, তখন তারা এদের কাছ থেকে আবার কিনে টিনে নেয়। তো এই কারণে বিভিন্নভাবে সরকারের কাছে খাস হয়ে যাইতে পারে, মানুষকেও সরকার আবার বন্দোবস্ত দিতে পারে। তারপর মালিকানা ও দাবিদারবিহীন জমি। একটা জমি আপনি বসবাস করতেছেন, আপনার ওয়ারিশ বলে, যে আমার ওই লোকটা তো নাই, 20 বছর 30 বছর যাবৎ কোথায় গেছে কেউ জানে না, ওনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, কেউ নেই, আমি এটা ভোগ দখল করে, আমি ওয়ারিশ, আমি এটার মালিক। আপনি বাড়ি করে আছেন, আপনি আসলে এটার মালিক না। কি কারণে মালিক না? যদি জমিটার নামজারি আপনার নামে হয়, আপনি এসিল্যান্ড অফিসে ওই জমিটার উপর নামজারি করবেন ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে। যদি এসিল্যান্ড আপনাকে নামজারি করে দেয়, তাহলে আইন বলে আপনি এটা মালিক। আর যদি এসিল্যান্ড সাহেব না দেয়, তার মানে আইনের মাধ্যমে হচ্ছে না, আপনি ওটার মালিক না। আপনি বলবেন কেউ তো নাই, আমি তো তার দূর সম্পর্কের, ওটা ওই লিস্টের মধ্যে আসে না, বা আপনি অতখানি অংশের মালিক হন না। সরকার দেখবেন যে আপনি 25 বছর 30 বছর থেকে আসেন, কিন্তু গোপনে গোপনে ওটা ভিতরে ভিতরে খাস হয়ে গেছে। অনেক ক্ষেত্রে অনেকে জমি জমা বাড়িতে দখল করে আছে, বাড়ি ঘর দরজা করে আছে, আর সে বলে যে এটা তো আমার দাদার জমি, এটা তো আমার চাচার জমি, এটা তো আমার হচ্ছে বাবার জমি, তো আমরা তো এখানে আসি, আমাদের তো এখানে কেউ কোনো ওয়ারিশ কত 50 বছর আমরা দেখি নাই, কিন্তু এটা আমাদের নামে এসে রেকর্ড আছে। তো এসে রেকর্ড হয়েছে 50-60-এর আমলে, তারপর তো বিভিন্ন কারণে আপনি খাজনা 3 বছর না দিলেও খাস হইতে পারে। এটা দেখা যায় এটা আপনি বিভিন্ন সময় ফেলিয়ে রেখেছেন, 5 বছর এটা আবাদ করেন নাই, তারপরে বাড়ি করেছেন। এই ধরনের কোনো কারণ তখনও হইতে পারে। সরকার আসে না, এটা বলতে পারবেন, এসিল্যান্ড আসে না আপনাকে উঠাই দিতে, তহসিলদার আসে না আপনাকে উঠাই দিতে, কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে উঠাই দিতে পারে, এবং ওই জমিটা অন্য কাউকে বন্দোবস্ত দিয়ে দিতে পারে। অন্য কেউ এখন ডিসি অফিসে খাস জমি বন্দোবস্তের আবেদন করে কাগজপত্র নিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে সুপারিশ পেয়ে সে এটা হয়ে যেতে পারে। এই বিষয়ে যদি কনসালটেশন লাগে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করবেন, আমরা কনসালটেশন ট্রাই করবো। তো এইভাবে যদি এখন দেখা যায় মালিক আপনি, বাড়ি ঘর, আপনি বলতেছেন 50 বছর থেকে আমি আছি, কিন্তু
আরএস রেকর্ডে আপনি বলুন যে আমার নামে আরএস রেকর্ড ছিল আমার বাবার নামে, তো আরএস রেকর্ড হয়েছে 2000 সালের গোড়ার দিকে, 90 শেষের দিকে। তারপরও তো এটা বিভিন্ন কারণে খাস হয়ে যেতে পারে, আবার এটা বন্দোবস্ত আরেকজন নিয়ে নিতে পারে, তো এটা হয়ে নিয়েও নিতে পারে বা নিয়ে নিচ্ছে, এই ভিডিও দেখার পরে উদ্বুদ্ধ হইতে পারে। তো আপনার কাজ হচ্ছে কাগজপত্র আপ টু ডেট রাখা। আপনি যখন খাজনা বা এলডি ট্যাক্স বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বা কর যেটাই বলেন না কেন সেটা যখন দিতে যাবেন, যখন আপনার নামে নিয়ে নিবে তখন বুঝবেন জমি ক্লিয়ার আছে, যদি না নেয় তাহলে বুঝবেন ঝামেলা আছে। এই জন্য আমরা বারবার বলি যে খতিয়ান হয় রেকর্ড হয় 20 বছর পর পর, নাম জারি করে নেন, নাম জারি করে নেন, অল্প কিছু টাকা পয়সা লাগে কিন্তু নাম জারি করে নেন। তো এই বিষয়ে আমরাও হেল্প করি, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তারপর 60 বিঘার অতিরিক্ত জমি হলে, যদি কোনো ব্যক্তি নিয়ম আছে আপনি আপনার একই খানার ভিতর ছেলে মেয়ে সবাই সহ 60 বিঘার বেশি জমি কিনতে পারবেন না। 3 ছেলে আপনি ওয়াইফ সবাই মিলে 60 বিঘার বেশি হয়ে গেছে, এটা চলবে না। তবে আলাদা যদি হয়, এক ব্যক্তি তো 60 বিঘার বই কিনতেই পারবেন না, কিন্তু একই খানার ভিতর রান্না এক জায়গায় হয়, যতগুলো লোক খান তারাও যদি 60 বিঘা এক্সিড করেন তাহলেও এটা হবে না। নিয়ম হচ্ছে আলাদা খাবার, ছেলের খাবার আলাদা, রান্না আলাদা, তার ঘর আলাদা, আপনার আলাদা, মেয়ের আলাদা, এগুলো যদি এরকম হয় তাহলে আপনারা আলাদাভাবে 60 বিঘার নিচে পর্যন্ত অর্জন করতে পারেন। এর পরে করলে, বেশি করলে সরকার নিয়ে নেবে। এবং এটা কিন্তু আপনার যে আইডি কার্ডের মাধ্যমে, আইডি কার্ড দিলে কার নামে কতটুকু জমি জমা আছে এখন কিন্তু দেখা যায়, এই ডিজিটাল হয়ে গেছে। তো এই রেকর্ডে, বিদেশ রেকর্ডে কিন্তু আরও হবে। তো এর বেশি থাকলে এটা আপনাকে সরকার নিয়ে নেবে, কারণ আপনি 60 বিঘা আপনার অনেক টাকার, মানে আপনি বিদেশে থাকেন, দুবাই থাকেন, ব্যবসা করেন, দেশে টাকা পাঠিয়ে দিলেন, এক গ্রামের 200 বিঘা জমি কিনে ফেলেছেন, আপনি আবাদ করলেন না, দেশের ক্ষতি, জাতীয় ক্ষতি, জনগণের ক্ষতি, এটা করার কোনো সুযোগ নেই। তারপর আপনি সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমি, সরকার তার কোনো রাস্তার জন্য, কোনো তার প্রজেক্টের জন্য, তার বিশ্ববিদ্যালয়ের জন্য, বিভিন্ন কারণে রাস্তা প্রশস্ত করার জন্য সে অধিগ্রহণ করতে পারে, কিন্তু পুরো জমি সরকারের লাগে না। অনেক সময় অনেক কিছু কেনা হয়ে যায়, ওর অতিরিক্ত থাকে, আনইউজড থাকে, তখন সরকার এটা আবার বরাদ্দ দিতে পারে। এবং প্রবাসীরা কিন্তু এখানে অনেক সুযোগ পাবেন। ওই জমির যা বাজার মূল্য তার 11% টাকা খরচ হবে, সরকার নিবে, নিয়ে আপনাকে 99 বছরের জন্য বরাদ্দ দিয়ে দিবে। আর 99 বছর মানে কি, আপনি শেষ, আপনার ছেলে শেষ, তার ছেলেও শেষের দিকে চলে যাবে, এটা অনেক লম্বা সময়। তারপর 3 বছর খাজনা না দিলে, নিয়ম হচ্ছে আপনি পরপর যে 3 বছর খাজনা না দেন, আপনি বলবেন যে আমি তো আসলে 5 বছরও খাজনা দিন, আমরা যাই না ওই দিকে, ভূমি তহসিল সময় পাচ্ছি না, আপনি যান না, ওটা ভিতরে ভিতরে খাস হয়েও যেতে পারে। যদি না করে, এটা সরকার তহসিলদারের আপনার উপর একটা ব্লেসিং, সে আপনাকে দয়া করে নাই, কিন্তু আইনে আছে 3 বছর একটানা খাজনা না দিলে এটা কিন্তু আপনার হয়ে যাবে। এটা কিন্তু খুব অল্প টাকা, এই খাজনাটা আপনাদের উচিত আপ টু ডেট দেওয়া। তারপর 5 বছর চাষবাস না করলে, নিয়ম হচ্ছে আপনি যত টাকারই মালিক হন, যত জমি কিনেন, আমরা অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জমি ঘিরে দেওয়া, প্রাচীর দেওয়া, বাউন্ডারি দেওয়া, তার ভিতরে কেউ কোনো কিছু করতেছে, পরিত্যক্ত আছে, এটা কিন্তু সবার চোখে পড়ে। এসি ল্যান্ড বা আপনার হচ্ছে ভূমি উপসহকারী কর্মকর্তা, তহসিলদার, সার্ভেয়ার, কানুন, এরা কিন্তু ঘোরে এলাকাতে, নিয়ম আছে, তার মাসে কয়েকবার চক্কর দিতে হবে, তারা সব কিছুর মালিক। এসি ল্যান্ড ওই জায়গার ভিতরে যত গাছপালা সরকারি যা আছে, নদী নালা, খাল বিল, হাট বাজার, সব কিছুর মালিক কিন্তু এসি ল্যান্ড। এবং সে কোনটা খাস করবে, কোনটা বরাদ্দ দিবে, কাকে দিবে, কত টাকায় দিবে, মোটামুটি তার উপর নির্ভর করে। তো এখন বিষয় হচ্ছে যে আপনি একটা জমির মালিক, আপনি প্রাচীর দিয়ে রেখে কানাডা চলে গেছেন, ইউরোপ চলে গেছেন, দুবাই চলে গেছেন, আবার সুবাদ করতেছেন না, এটা দেশের ক্ষতি। আপনাকে লাল শাক হইলেও করতে হবে, আপনি কোনো লাভের দরকার নেই। আপনি লাল শাক করে গরু খাওয়াইলেন, আপনি তরমুজ করে গরুকে খাওয়াইলেন, আপনি বাদাম করে গরুকে খাওয়াইলেন, কোনো সমস্যা নেই। বা আশেপাশের লোকজনকে লাউ টাউ করে সিম টিম করে তো আপনি হেল্পও করতে পারেন, দোয়া পাবেন, তারপর আপনি হচ্ছে উপকার হলো মানুষের। তো কিন্তু চাষবাসে আসতে হবে, চাষবাসে না গেলে 2 বছর 3 বছর পর্যন্ত সরকার দিকে, 5 বছর পর্যন্ত যদি চাষবাস না করেন খাস করে ফেলবে। সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের জন্য অধিগ্রহণকৃত জমির আনইউজড অংশটা, ওই যে বললাম যে সরকার তার বা কোনো সংস্থার জন্য বা আধা সরকারি কোনো প্রজেক্টের জন্য সরকার কিনেছিল, অধিগ্রহণ করেছে, তারপর অনেকখানি বেশি আছে বা ওখানে প্রজেক্টই হয়নি, অনেক জায়গায় সরকার কিনেছিল যে আমি এখানে একটা প্রজেক্ট করব, সমুদ্র বন্দর করব, নদী বন্দর করবো, এ বন্দর করবো, ভূবন্দর করবো, পরে প্রজেক্টই হয় নাই বা সরকার চেঞ্জ হয়ে গেছে, তখন এটা আনইউজড প্রপার্টি, এটা আপনি আবেদন করলে নিজের নামে নিতে পারেন। এই বিষয়ে আমাদের কাছে কনসালটেশন নিতে পারেন। আপনাদের এলাকায় যদি এই রকমের কোনো জমি জমা থেকে থাকে, খতিয়ান খোঁজ করে বের করে ঠিক জায়গায় আবেদন করে ঠিক পয়সা খরচ করে এটা নেওয়া সম্ভব। তারপর পরিত্যক্ত ভূমি,
একটা লোক একটা জায়গায় কোনো খোঁজ খবর নেই, কেউ জানেন এটার মালিককে, জঙ্গলের মতো হয়েছে, ঘর বাড়ির মতো কিছু নেই, পড়ে আছে আপনি অনেক দামি শহরের মতো সিলেট টিলেট, আপনি হবিগঞ্জ, মাদারীপুরে, বরিশালে আমরা অনেক দেখেছি, চাঁদপুরে, লক্ষ্মীপুরে, চিটাঙ্গের পরশু, অনেক জায়গায়, অনেক শহরের ভিতরেও দেখবেন যে অনেক আশেপাশে অনেক নামি দামি বিল্ডিং, কিন্তু মাঝখানে একটা টিনের ঝুপড়ি বিল্ডিং, এটার খুঁটিও কেউ চেঞ্জ করে না, এটার বেড়াও কেউ চেঞ্জ করে, এখানে কোনো লোকও যায় না, এখানে সাপ বিচ্ছু পোকামাকড়ের রাস্তা না, এখানে একটা বিল্ডিং 30 বছর থেকে এখানে হচ্ছে একটা ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং দাঁড় হয়ে আছে, পড়ে গেছে, বা টিনের চাল ভেঙে টেঙ্গে পড়ে গেছে, এই ধরনের অবস্থায় আছে। এগুলো পরিত্যক্ত সম্পত্তি, এগুলো খাস হয়ে গেছে বা খাস করা যায়, বা এগুলো খাস করে আপনার নামে বন্দোবস্ত করা যায়, ঠিক জায়গায় খবর দিলে এগুলো হয়তো খাস হয়ে যাবে, আপনার খোঁজ খবর করলে, এবং এটা আবার আপনার নামে বরাদ্দ নেওয়ার সুযোগ আছে, বা অলরেডি হয়ে থাকলেও এটা খোঁজ খবর করলে বের করা যায়। তারপর অন্য কোনো আইনের উপর ন্যস্ত ভূমি, বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে সরকারের বিভিন্ন আইন, এগুলো কিন্তু আমরা আইনের ভেতর থেকে বললাম, এগুলো আমরা বলিনি যে 1950 সালে গেছে এটা সেটা, আমরা এগুলো বলি নাই কেন, এগুলো বলতে গেলে বিষয়টা শ্রুতিমধুর হয় না, আইনের ওই খসখসনে আপনার তো ভালো লাগবে না, তবে আমরা কিন্তু এগুলো থেকেই বলি, পড়াশোনা করেই বলি, ভেতর থেকেই বলি, এবং প্র্যাকটিস থেকেও বলি। তো এখন আপনাদের কাজ হচ্ছে বিভিন্ন মামলা বলে, আইন বলে অনেক কিছু সরকারের উপর ন্যস্ত হয়ে যায়, ব্যক্তি মালিকানাধীন ভূমিও হয়, আধা সরকারি কোনো সংস্থার হয়, বা কোনো একটা প্রতিষ্ঠান মানুষের টাকা পয়সা মেরে দিয়ে একটা জমি জমা কিনেছিল, সে হচ্ছে তারপর ডেস্টিনির মতো জায়গা হারায় টারায় গিয়েছিল, পরে সরকার কিন্তু অনেক কিছু খাস টাস করে মানুষের নামে বরাদ্দ টরাদ্দ দিয়ে দিছে। তো আপনারা জানেন যে ডেস্টিনির একটা বড় হোটেল পর্যন্ত কক্সবাজারে কিন্তু মানে শেষের পর্যায়ে ছিল। তো এরকম এগুলো বিভিন্ন কোম্পানির, বিভিন্ন মানুষের বা বিভিন্ন আইন বলে এগুলো জমি সরকারের কাছে খাস হয়ে যায়। তখন এগুলো সরকার কি করবে, প্রথম কথায় বলা আছে খাস জমির মালিকানা ও দখল সরকারের উপর ন্যস্ত থাকে। যখন কোনো কিছু খাস হয়ে যায়, সরকারের দখল এবং মালিকানা তার উপর ন্যস্ত থাকে, সে যে ইচ্ছা তাই করতে পারে। ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানের নিকট সরকার বন্দোবস্ত দিতে পারে, কোনো পার্সনকে দিতে পারে, যুদ্ধাহত ফ্যামিলি, মুক্তিযোদ্ধা পরিবার, সক্ষম পুত্র সহ বিধবা নারী, কৃষি নির্ভর ফ্যামিলি, যার 50% কম জমি আছে তাকে, এবং প্রবাসীকে, যাকে ইচ্ছা তাকে দিতে পারে, কোনো সমবায় সমিতিকে দিতে পারে, কোনো ব্যাংক বিমাকে দিতে পারে, কোনো প্রতিষ্ঠান সংস্থাকেও দিতে পারে। তারপর প্রবাসীদের উপর অতি সহজে দেয়া হয়, আপনি বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠান, এটা সরকার খুব পছন্দ করে। তো আপনি এইভাবে যদি আপনার জব ডকুমেন্ট থেকে থাকে, আপনার পাসপোর্ট থেকে থাকে, আপনি খুব সহজে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। তারপর সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে খাস জমি বন্দোবস্ত দেয়া। সরকার খাস জমি দিলে ওই জমিটার উপর 11% থেকে 10% টাকা নেয়। এটা সরকার অত জমি ফেলেই রেখে কী করবে? সরকার তো নিজেও ব্যবসা করতে পারে না। সরকার চায় প্রবাসীদেরকে দিলে, প্রবাসীদের উপর ডেডিকেটেড একটা ভিডিও আছে কীভাবে খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়, এটা আমরা দিয়েছিলাম, আপনারা একটু খুঁজলেই পাবেন। তো এখানে চাই যে একটা প্রবাসী টাকা আছে, সে এই জমিটা নিয়ে সে একটা মার্কেট করুক, সে একটা বহুতল ভবন করুক, সে একটা বাড়ি করুক, সে একটা প্রতিষ্ঠান করুক, সে একটা শিল্প কারখানা দেখ কিছু করুক, সে একটা মুরগির খামার দেখ, সে একটা মৎস্য খামার দেখ কিছু করুক, সে করে এই আপনি কোনো কিছু উৎপাদন করলেন, এটা কিন্তু জিডিপিতে চলে যাবে। এটা সরকারের টাকা, আপনার হোক, আপনি কেনাকাটা করতেছেন, বিদেশেও কিছু কিনে নিয়ে আসলেন, কিন্তু এখানে যখন আপনি কোনো কিছু উৎপাদন করবেন, এখানে মানুষ কর্মসংস্থান পাবে, এখানে মানুষের আয় রোজগারের ব্যবস্থা হবে, এখানকার মানুষ, আপনি এখানে কিছু বাজার টাজার করবেন, খরচ করবেন, সরকার ভ্যাট ট্যাক্স পাবেন। তো সরকার উৎপাদনশীলতা মানে জিডিপি বৃদ্ধি, দেশের উন্নয়ন হবে। তো সরকার কিন্তু নিজে ব্যবসা করতে পারে না। সরকার যখন রেলের ব্যবসা করে, তখন সরকার এটার টাকা মেরে দেয়। সরকার যখন হাসপাতালে বিজনেস করতে যায়, মানুষ টাকা মেরে দেয়, তার কর্মচারীরা। সরকার যখন এয়ারলাইন্স করে, বাংলাদেশ বিমান, সেখানেও তার লস আর লস। অন্য সবাই ব্যবসা করতেছে, তুর্কি এয়ারলাইন্স ব্যবসা করতেছে, দুবাই এয়ারলাইন্স ব্যবসা করতেছে, ইউএস করতেছে, কিন্তু বাংলাদেশ যখন সরকার করতে যায় তখন লস খায়, কারণ আমরা লুটে পুটে খেয়ে ফেলি, দেশের ভালোটা বুঝি না, নিজের স্বার্থে দেশকে আমরা জবাই করে ফেলি। তো আপনাদের কাজ হচ্ছে, তো এইসব বিষয় আপনারা বরাদ্দ নিতে পারেন, সরকার আগ্রহী আপনাদেরকে দেওয়ার জন্য। এবং এখানে ভূমিহীনদেরও কিন্তু সরকার দিয়ে দেয়। বিভিন্ন সময়ে আপনি রাস্তাঘাটে দেখার সময় দেখবেন অনেকটা ফাঁকা জায়গার মধ্যে লাল রঙের, নীল রঙের অনেকগুলো বিল্ডিং, লাল রঙের বিল্ডিং, নীল রঙের চাল, অনেকগুলো ঘর, একটা করে বাথরুম প্রত্যেকের সাথে দেওয়া হয়েছে, একটা করে রান্নাঘর দেওয়া হয়েছে। এটা সরকার ভূমিহীনদের দিয়ে দেয়, ফ্রি দিয়ে দেয়, একদম জায়গা সহ, ঘর সহ। মাঝে মাঝে দেখি আমি গরুও দিয়ে দেয়, গরু ছাগলও দিয়ে দেয়, কিছু ব্যবস্থা করে। সরকার চায় না যে আপনার অবস্থা খারাপ হোক, সরকার চায় উন্নত হোক, চেষ্টা করে। তো এখনও অতীতেও হয়েছে, এখনও সামনে হবে। তো এই বিষয়ে যদি আপনাদের কনসালটেশন লাগে, আপনার জমি খাস জমি বন্দোবস্ত নিতে চান, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।